ব্রাজিলের পর্বত থেকে শুভেচ্ছা। এটি আমার স্ত্রী বেতসি এবং এটি আমার বোন মিরিয়াম। আমি সবচেয়ে সাদৃশ্য কোনটি? আমার বোন একজন চিকিৎসক যিনি জীবনযাত্রার উপর গুরুত্ব দেন। তিনি বিবাহিত এবং মা। আর আমার স্ত্রী প্রাকৃতিক চিকিৎসার প্রেমিকা। তিনি অনেক কোর্স করেছেন এবং মেডজেড নামক একটি সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক। আমাদের এক 2 বছরের মেয়ে ড্যানিয়েলা আপনাদের একটু পরেই পরিচয় করিয়ে দেব। হ্যালো বন্ধুরা, আমরা খুব খুশি। আমরা পর্তুগিজ ভাষায় কথা বলি এবং আমরা সেই প্রযুক্তির জন্য কৃতজ্ঞ যা আপনার ভাষায় অনুবাদ করছে। আমরা কৃতজ্ঞতায় ভরপুর যে আমরা এমন একটি বিষয় শেয়ার করতে পারছি যা আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি আনন্দ এবং আত্মার শান্তিও এনে দিয়েছে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রধান প্রেরণা আসে ঈশ্বরের সাহায্য থেকে, যাতে আমরা তার শব্দ শুনতে এবং বুঝতে আরও স্পষ্ট এবং সংবেদনশীল মন পেতে পারি। প্রভু ঈশ্বর আমাদেরকে তার শব্দের মাধ্যমে এবং এলেন হোয়াইটের বইয়ের মাধ্যমে একটি বিস্তারিত স্বাস্থ্য নির্দেশিকা দিয়েছেন, যা আমরা এই ভিডিওর বর্ণনায় রেখে দেব। আমরা সকলকে সুস্থতা, মানসিক এবং আধ্যাত্মিক চিকিৎসার সন্ধানে থাকার জন্য সুপারিশ করছি। ঈশ্বরের একটি প্রাকৃতিক চিকিৎসা হল পুষ্টি, ব্যায়াম, পানি, সূর্য, সংযম, পরিষ্কার বাতাস, বিশ্রাম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। পুষ্টি। তাহলে মিরিয়াম, পুষ্টির নীতিমালা নিয়ে কিছু বলো। সংস্কৃতি বা প্রতিটি দেশের নির্দিষ্ট খাদ্যাভ্যাসের উপর নির্ভর না করে আপনি যা ক্ষতিকর তা সমন্বয়, পরিবর্তন বা বন্ধ করতে পারেন। এবং একটি পরামর্শ, পরিবারের সাথে হঠাৎ করে পরিবর্তন করবেন না। ঈশ্বরের কাছে জ্ঞান প্রার্থনা করুন যাতে আপনারা একটি ইতিবাচক অভিজ্ঞতা এবং অনুপ্রেরণামূলক স্মৃতি তৈরি করতে পারেন। কিছু রেসিপি ট্রাই করুন এবং ধীরে ধীরে নতুন ধারণাগুলো পরিচয় করিয়ে দিন। কিছু মৌলিক নীতি। জেনেসিস 1:2 আমাদের একটি নিখুঁত মেনু দেয় সৃষ্টিকর্তার হাত থেকে, তাজা আদম ও হাওয়ার প্রথম খাবারের আগেই। ফল, শস্য, বীজ, বাদাম, পরে সবজি এবং মূল শাকগুলো অন্তর্ভুক্ত করা হয়। যতটা সম্ভব সম্পূর্ণ খাবার খান যা ফাইবারে সমৃদ্ধ। যা কিছু আপনি কাঁচা খেতে পারেন চেষ্টা করুন সেটি কাঁচা খেতে। ফাইবার হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস এবং স্থূলতার ঝুঁকি কমায়। ফাইবার কোথায় পাবো? প্রতিদিন তাজা কাঁচা ফল এবং সবজি খাচ্ছি। শস্য অঙ্কুরিত করা একটি দারুণ বিকল্প। আরও বেশি সম্পূর্ণ শস্য খান, সাদা তেল এবং সাদা রুটি না খেয়ে। মটরশুঁটি, মসুর ডাল, বাদাম এবং বীজ, পাতা এবং সবজি। 3টির বেশি খাবার পরিকল্পনা করবেন না। প্রথমটি সকালে সবচেয়ে বেশি পরিমাণে রাজা হিসেবে। দ্বিতীয় খাবার দুপুরের শুরুতে রাজপুত্রের মতো। এবং যদি তৃতীয় খাবারটি বিকেলের শেষে হয় তাহলে সেটি যেন একজন ভিখারির মতো হয়, হালকা এবং কম পরিমাণে, সহজে হজমযোগ্য। ফল একটি ভালো অপশন এবং টোস্ট করা রুটি। বিরতিতে খাবেন না, শুধু পানি পান করুন। ভালো হজমের জন্য খাবারের মধ্যে 5 ঘন্টার ব্যবধান থাকা উচিত। অধিকাংশ মানুষ সকালে 2টি খাবার, একটি সকালে এবং একটি দুপুরের খাবার খেলে অনেক ভালো অনুভব করবে। দুপুরের কাছাকাছি, বিশেষ করে যদি আপনার জীবনযাত্রা বেশি অলস হয় এবং শরীরে যথেষ্ট মেদ থাকে। বাড়িতে আমরা সকালে 8টায় এবং দুপুরে 2টায় খাই এমন পরিমাণে যা আমাদের সন্তুষ্ট এবং শক্তি দেয়। এবং খাবারের পর হালকা হাঁটা করা সবসময় মজার। রক্তে গ্লুকোজ কমাতে সাহায্য করে। এখন একটা প্রশ্ন, যদি আমার কাছে মাংস বা দুধের জন্য গরু
কিনতে টাকা না থাকে তাহলে কি হবে? তোমার স্বাস্থ্যের জন্য ভালো। জানেন, যে কোনো প্রাণীজ খাদ্য, যেমন মাংস, মুরগি, মাছ, পনির, দুধ, ডিম যত কম খাবো ততই ভালো। আমাদের পরিবারও শাকাহারী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, কোলেস্টেরল হলো যৌন হরমোন গঠনের জন্য প্রাথমিক উপাদান। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। যত বেশি কোলেস্টেরল গ্রহণ করা হবে তত বেশি হরমোনের ভারসাম্যহীনতা হবে। প্রজনন অঙ্গের ক্যান্সারকে বাড়িয়ে তোলে। মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে স্তন, ডিম্বাশয়, গর্ভাশয় এবং পুরুষদের ক্ষেত্রে অন্ডকোষ এবং প্রোস্টেটের ক্যান্সার। ডিমের বাড়তি ব্যবহার প্রাকৃতিকভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যা কিশোর বয়সে সঠিক সময়ের আগেই ঘটে। এছাড়াও এই প্রাণীজ খাদ্যগুলো অ্যাসিডিফাইং এবং জয়েন্টে ব্যথা বাড়ায়, যা স্বয়ংক্রিয় রোগ এবং রিউমাটিক রোগের বৈশিষ্ট্য। চিনি খাওয়াও কমিয়ে আনুন যতটা সম্ভব। এটি সাদা রক্তকণিকার ক্ষমতা কমিয়ে দেয়, যা ইমিউন সিস্টেমের রক্ষাকর্মী। জীবাণু আক্রমণকারীকে খাওয়া বা ফ্যাগোসাইট করার ক্ষমতা। চিনি না খেলে একটি সাদা রক্তকণিকা আধা ঘন্টায় 1-4টি ব্যাকটেরিয়া মেরে ফেলতে সক্ষম। শুধু 6 চামচ চিনি খেলে কার্যকলাপ কমে যায় মাত্র 1-0টি ব্যাকটেরিয়ায়। 1-2 চামচ চিনি, যা একটি সোডার গ্লাসের সমান, তাতে মাত্র 5টি ব্যাকটেরিয়া 3-0 মিনিটে ধরা পড়ে। 2-4 চামচ চিনি খেলে একটি আইসক্রিমের জন্য আশা করা হয় যে একটি সাদা রক্তকণিকা মাত্র একটি ব্যাকটেরিয়া মেরে ফেলবে। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যারা কম চিনি খান তাদের মধ্যে সংক্রামক রোগের হার কম থাকে। ব্যায়ামের একটি খুব ভালো উদাহরণ যিনি খুব ভালোভাবে অনুশীলন করেন তিনি হলেন আমার স্বামী। সে শারীরিক কাজ করতে পছন্দ করে। সুইজারল্যান্ডে ইঞ্জিনিয়ারিং পড়ার পর সে ব্রাজিলে এসে এখন অনেক কলার গাছ লাগাচ্ছে। যুবক অবস্থায় যখন আমার বয়স 4 বছর ছিল, আমি দৌড়াতে পছন্দ করতাম। পোপার করতে, দৌড়াতে। তাহলে আমি লক্ষ্য নির্ধারণ করতাম এবং ভাবতাম, যখন সেই গাড়িটি আমার কাছে আসবে তখন আমাকে সেই পোলের কাছে থাকতে হবে। তাহলে এটা আমাকে একটা অতিরিক্ত টার্বো দিত। শারীরিক ব্যায়াম হৃদয়কে শক্তিশালী করে, রক্তচাপ কমায়, অতিরিক্ত ক্যালোরি পোড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে, যদিও আমার ক্ষেত্রে এটা হয়নি, এবং স্ট্রেস কমায়। বিভিন্ন ধরনের ব্যায়াম বেছে নিন, বিশেষ করে বাইরে এবং রোদে। ধীরে শুরু করো এবং ধীরে ধীরে বাড়াও, কিন্তু নিয়মিত করতে হবে। প্রতিদিন অন্তত 3-0 মিনিট ঘামতে হবে এবং হৃদয় দ্রুত চলতে হবে। সত্যিকারের ব্যায়াম। অথবা যদি এটা একটু বেশি কঠিন ব্যায়াম হয় তাহলে সপ্তাহে 2 বা 3 বার করা যেতে পারে। সুইজারল্যান্ডে, যেখানে আমি যুবক অবস্থায় থাকতাম, সেখানে অনেক বৃষ্টি হয়, তাই আমি একটি আবদ্ধ পুলে সাঁতার কাটতে পছন্দ করতাম। কিন্তু বাইরে সূর্যের আলোতে, বাগানে এবং উপকারী কাজের সঙ্গে যুক্ত থাকলে এটা সত্যিই পুরস্কৃত হয়। আমরা ভালো ফল পেতে পারি। খাবারের পর হাঁটলে ভালো হয়, কারণ এটা খাবারকে ভালোভাবে হজম করতে সাহায্য করে। ধন্যবাদ ড্যানিয়েল। একটি শক্তিশালী কাজের পর শরীর পানি চায়। তাহলে মিরিয়াম, এই ওষুধের উপকারিতা বলো। সব জীবিত প্রাণী আমরা পানির উপর নির্ভরশীল। শরীরের প্রতিটি কাজ একটি তরল অবস্থায় সম্পন্ন হয়। পানি আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, শ্বাস ছাড়ার সময় এবং মূত্রের মাধ্যমে প্রয়োজন হয়, এবং এটা পুনরায় পূরণ করতে হবে। অনেক সময় সাধারণ সমস্যা যেমন মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং কিছু পিঠের সমস্যা সহজেই সমাধান করা যায় যদি আমরা যথেষ্ট পানি পান করি।
স্বচ্ছ এবং গন্ধহীন মূত্র হল একটি ভালো সূচক যে আমরা যথেষ্ট পানি পান করছি। একজন প্রাপ্তবয়স্কের জন্য দিনে 2 লিটার পানি হল ন্যূনতম। সম্প্রতি আমি আমার নিজের পানি পান করার পরিমাণ 3 লিটারে বাড়িয়েছি এবং এটা খাবারের 2 ঘন্টা পরে থেকে পরবর্তী খাবারের আধা ঘন্টা আগে পর্যন্ত পান করা উচিত। আমি এই রুটিনটি পছন্দ করি। ঘুম থেকে উঠেই নাস্তার আগে আধা ঘন্টা পর্যন্ত 2 থেকে 4 গ্লাস পানি পান করার পরিকল্পনা করো। রোজা ভাঙার পর এবং দুপুরের খাবারের মধ্যে আরও 2 থেকে 4 গ্লাস, এবং দুপুরের খাবারের 2 ঘন্টা পর আবার পানি পান করা শুরু করো। শেষ ক্লাসটি শোয়ার আগে যথেষ্ট আগে পান করার চেষ্টা করো যাতে রাতটা খুব বিঘ্নিত না হয়। আর বাইরে পানি ব্যবহার করা। মিরিয়াম, মনে হয় এটা একটা বিষয় যা তোমার পছন্দ, ঠান্ডা পানি। হ্যাঁ, কিন্তু কিছু মিনিট গরম পানিতে স্নান করার পর। অবশেষে সম্ভব হলে প্রতিদিনের স্নান খুবই সতেজকর, এবং আমি গরম এবং ঠান্ডা পানির কিছু পরিবর্তনের মাধ্যমে কন্ট্রাস্ট স্নানের জন্য উৎসাহিত করতে পছন্দ করি। গরম পানিতে 2 থেকে 3 মিনিট এবং ঠান্ডা পানিতে, যা আরও সংক্ষিপ্ত, আধা থেকে 1 মিনিট। আমরা এটা প্রতিদিন আমাদের মেয়ের সাথে করছি জন্মের পর থেকেই, এবং এটা ইমিউন সিস্টেমের প্রতিরোধ ক্ষমতাকে অনেক সাহায্য করে। প্রতিদিনের জীবনে আমরা গরম এবং ঠান্ডার মধ্যে একটি পরিবর্তনেই সীমাবদ্ধ থাকি, কিন্তু একটি সংক্রমণের প্রথম লক্ষ্য নেই। আমরা পরিবর্তনগুলো বাড়িয়ে দিই। শরীরে ভেষজ তেল দিয়ে ম্যাসাজ করো, বিশেষ করে কোমরের অংশে। এই যান্ত্রিক উদ্দীপনা আনন্দের হরমোন মুক্ত করে। লু সালাড ড্যানিয়েলা। এই পরবর্তী ওষুধটি প্রকৃতির সবচেয়ে চিকিৎসামূলক উপাদানগুলির মধ্যে একটি, এবং এটি সবচেয়ে কম বোঝা এবং থেরাপি হিসেবে ব্যবহৃত হয়, আর তা হল সূর্যের আলো। আমার ভাতিজি ড্যানিয়েলা, আমাদেরকে এই ওষুধের উপকারিতা বলো। এত উজ্জ্বল ত্বক নিয়ে তুমি কি সূর্যের আলোতে বের হতে ভয় পাও? না খালা, সূর্য আমাদের শত্রু নয়, কিন্তু আমাদের জানতে হবে কিভাবে এর উপকারিতা নিতে হয়। এমন উজ্জ্বল ত্বকযুক্ত মানুষদের যেমন আমি 1-0 মিনিট দিয়ে শুরু করা উচিত এবং ধীরে ধীরে বাড়াতে হবে। ত্বককে সূর্যের আলো সরাসরি গ্রহণ করার জন্য প্রস্তুত করতে আমাদের সবসময় খুব সতর্ক থাকতে হবে যাতে পুড়ে না যাই। তুমি জানো যে খাবার ও সূর্যের প্রতিক্রিয়ার সাথে জড়িত। এটা একটি কম চর্বি এবং প্রোটিনের ডায়েট। কিছু গবেষণা করা হয়েছে খরগোশদের নিয়ে, তাদের একটি অংশকে কাঁচা সবজির ডায়েটে এবং অন্য একটি গ্রুপকে চর্বি ও প্রাণী প্রোটিন সমৃদ্ধ খাবারে খাওয়ানো হয়েছে। তাহলে উভয় গ্রুপকে আলট্রাভায়োলেট রশ্মির সামনে রাখা হয়, এবং চর্বিযুক্ত খাবার খাওয়া খরগোশগুলো ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়, আর কাঁচা সবজির ডায়েটে থাকা খরগোশগুলো সুরক্ষিত ছিল। যাদের ডায়েট চর্বিতে সমৃদ্ধ তারা ত্বকের ক্যান্সারে দ্রুত আক্রান্ত হয়। কি আফসোস, কিন্তু খুবই মজার। খরগোশগুলো ঘাস এবং খড় দিয়ে সমৃদ্ধ একটি ফাইবারের ডায়েট থেকে উপকার পায়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চোখগুলোকে সম্পূর্ণ আলো স্পেকট্রাম পাওয়া উচিত। তাহলে বাইরের সময় কাটাও চশমা বা কন্ট্যাক্ট লেন্স ছাড়া। আমি শুনেছি যে সূর্যের আলো রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায় এবং ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে, এবং সম্ভবত সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে এটি ত্বকের ঠিক নিচে কোলেস্টেরলকে ভিটামিন ডি-তে রূপান্তরিত করে, এবং আজকাল বেশিরভাগ মানুষের ভিটামিন ডি এর অভাব রয়েছে। হ্যাঁ, এই ভিটামিন হাড়গুলোকে শক্তিশালী করে, ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে,
আমাদের ইমিউনিটি বাড়ায়, কারণ সূর্যের আলোতে থাকার ফলে সাদা রক্তকণিকার সংখ্যা, যেগুলো আমাদের রক্ষাকর্মী, বাড়ে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া মারে। এটি বিষণ্ণতার বিরুদ্ধে একটি দুর্দান্ত চিকিৎসা। এখন আমরা আরেকটি চিকিৎসা সংযম নিয়ে কথা বলবো। সংযম সঙ্গ অনুযায়ী যা ক্ষতিকর তা থেকে বিরত থাকা এবং যা ভালো তা সঠিকভাবে ব্যবহার করা, শুধু খাদ্য বা সূর্যের আলোতে নয়, বরং সব অভ্যাসে। ধূমপান কার্যত আপনার শরীরের প্রতিটি অঙ্গের ক্ষতি করে। বেশিরভাগ সড়ক দুর্ঘটনা মদ্যপানের সাথে জড়িত। যারা কোনো অ্যালকোহলযুক্ত পানীয় পান করে তাদের অবৈধ মাদক ব্যবহারের সম্ভাবনা বেশি। কফি একটা জনপ্রিয় বৈধ মাদক এবং অবশ্যই এটি আসক্তি তৈরি করে। পুরনো অভ্যাসগুলোকে ভালো অভ্যাসগুলো দ্বারা প্রতিস্থাপন করুন। পরিবার এবং বন্ধুদের সমর্থন নিন। ঈশ্বরের শক্তিতে বিশ্বাস রাখুন জয়ী হতে। শুদ্ধ বাতাস। আমরা খাবার ছাড়া সপ্তাহ কাটাতে পারি, পানি ছাড়া কয়েকদিন, কিন্তু বাতাস ছাড়া, অক্সিজেন ছাড়া মাত্র কয়েক মিনিট। বেটসি, নিশ্চয়ই তুমি ট্রান্সভার্স ফ্লুট বাজানোর জন্য শ্বাসের ব্যায়াম করেছ। ঈশ্বর আমাদের এই পর্বতগুলোতে এত শুদ্ধ বাতাস দিয়ে আশীর্বাদ করেছেন। এটি রক্তকে জীবন্ত করে, মনের চাপ কমায়, জীবাণু মারে এবং ফুসফুস পরিষ্কার করতে সাহায্য করে। নাক দিয়ে শ্বাস নাও, ধূমপান করো না এবং যেখানে দূষিত বাতাস আছে সেখানে থাকতে এড়িয়ে চলো। তোমার শরীর সোজা রাখো এবং আপনার চেয়ারে আপনার অবস্থান লক্ষ্য রাখুন। মাথা নিচু ওড়ে থাকো না। তোমার ঘরের জানালাগুলো খোলা রাখো। গভীর শ্বাস নেওয়ার উপকারিতা। শরীরকে শিথিল করো, মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাও যাতে পরিষ্কার চিন্তা পড়তে পারো। এটি শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে এবং গভীর ঘুমে সহায়তা করে। যখন অনুভব করো যে ঠান্ডা লাগছে, 1 মিনিট গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করো, যতক্ষণ না মুখ এবং হাতের ত্বক ঝিঝি করতে শুরু করে। অক্সিজেন আমাদের ইমিউন সিস্টেমের একজন সহযোগী। সপ্তাহে একবার তোমার বিছানার চাদরগুলোকে কয়েক ঘন্টা বা পুরো দিন সূর্যের আলোকে রাখো। বিশ্রাম। তুমি কি জানো একটি খুব কার্যকর ত্বক মাস্কের গোপন কথা? লিখে রাখো। একটি ভালো ঘুমের রাত। আর কি ড্যানিয়েলা? তুমি বিশ্রাম নিতে শুয়ে ঘুমানোর প্রয়োজন নেই। শুধু রুটিনে একটু পরিবর্তন করলেই, আগের কাজের থেকে কিছু ভিন্ন কিছু করলে তা বিশ্রাম পেতে সাহায্য করে। তাহলে গণিতের একটি ভারী ক্লাসের পর পাথর বহন করা কি শিথিলকর? ক্লেকি পাথর বহন করার পর তুমি একটি বই পড়ে বিশ্রাম নিতে পারো। তাহলে শারীরিক এবং মানসিক কাজের মধ্যে পরিবর্তন করা একটি উপায়। একটি তীব্র চাপের পর একটি বনভূমির সৌন্দর্যে হাঁটাও। এটা প্রযোগ করো ড্যানিয়েলা তোমার পড়াশোনার রুটিনে। একটু বিরতি নাও, হাঁটতে বের হও, পানি খাও, সূর্য ও বাতাসে থাকো এবং তোমার মনোযোগ ও স্মৃতি নতুন করে জেগে উঠবে। এখন রাতের ঘুম নিয়ে কিছু সুপারিশ। প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমাও। পেটের হজম হয়ে যাওয়ার পর শোয়া গুরুত্বপূর্ণ। শীঘ্র খাও ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে। আর হালকা খাবার। এবং রাতের ঘুম সবচেয়ে মিষ্টি হয় যখন এটি শারীরিক কার্যকলাপের পর হয়। যারা দিনে পেশি ব্যায়াম করে তাদের রাতে ভালো ঘুম হয়। জ্ঞানী সালোমন বলে, শ্রমিকের ঘুম মিষ্টি, সে কম খাক বা বেশি খাক। তবে ধনীর প্রাচুর্য তাকে ঘুমাতে দেয় না। এছাড়াও একটি শান্ত মন থাকা
এবং সবার সাথে শান্তিতে থাকা। মজার ব্যাপার হলো সব ওষুধ একে অপরের সাথে সম্পর্কিত। মদ, সিগারেট এবং ক্যাফেইন কিছুই না। জানালাগুলো খুলে দাও এবং বিশুদ্ধ বাতাস ঢুকতে দাও। আপনার মোবাইল বা অ্যাপের সেটিংসে আপনার স্ক্রিনটাকে একটু লালচে করে দিন। এটা নীল আলো কমাতে সাহায্য করে। আপনি যত কম সময় মোবাইল বা অন্য স্ক্রিনে কাটাবেন ঘুমানোর আগে, ততই ভালো। ঘুমানোর আগে 2 মিনিট বাইবেল পড়ুন, কারণ এটা রাতের দুঃস্বপ্ন প্রতিরোধ করে। আপনার ঘরের আলো কমিয়ে দিন, বিশেষ করে সাদা এবং নীল আলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন ভালো ঘুম হয়। ভালো ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ। দিনের গতিশীলতা এবং সৃজনশীলতা বাড়ায়। সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমায়। এটি শেখার এবং শিখে নেওয়া বিষয়গুলো মনে রাখার ক্ষমতা বাড়ায় এবং ব্যথা সহ্য করার ক্ষমতা বাড়ায়। প্রতি সপ্তাহে একটি বিশ্রামের দিন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বছরে একটি ছুটির সময় থাকা খুবই সহায়ক। ছুটিতে আবার আমার কাছে আসো, ড্যানিয়েলা। প্ল্যানগুলো তো তৈরি হয়ে গেছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস। এখন আমি আমার স্বামী ড্যানিয়েলকে এই চিকিৎসা নিয়ে মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অন্য ভিডিওগুলোর কথা মনে করিয়ে দিচ্ছি, যেগুলো বাইবেল বিষয়ের 3টি দেবদূত বার্তা নিয়ে চ্যানেলে আছে। আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? ঈশ্বরের সাথে সম্পর্ক থাকা মানে অন্তরের শান্তি পাওয়া এবং স্থিরতা পাওয়া, অন্যদের ক্ষমা করার শক্তি পাওয়া। গোপন বিষয় হল যাদের আপনি পছন্দ করেন না তাদের জন্য প্রার্থনা করা এবং তাদের মঙ্গল কামনা করা। আপনি দেখবেন এটা কতটা পরিবর্তন আনে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা বাড়িতে ভালোবাসা নিয়ে আসে এবং সমস্যা ও ট্রমা সারাতে সাহায্য করে। কিভাবে বিশ্বাসে বাড়তি আনা যায়? অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বাস বাড়ে। প্রার্থনাগুলো যখন পূর্ণ হয় তখন বিশ্বাস আরও শক্তিশালী হয়। জানো, ঈশ্বর আমাদের বাবার মতো যত্ন নেন এবং যদি আমরা তার উপস্থিতি কামনা করি এবং এমনভাবে জীবনযাপন করি যাতে তাকে দূরে না ঠেলি, তবে তিনি কখনো আমাদের ছেড়ে যান না। প্রার্থনা করা মানে ঈশ্বরের সাথে বন্ধুর মতো কথা বলা। এটি আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য শক্তি দেয়। এজন্য এটিকে আত্মার শ্বাস প্রশ্বাসও বলা হয়। আমাদের এখানে, আমাদের বাগানে একটি কোণ আছে যেখানে আমি সাধারণত প্রার্থনা করি। যদি তোমার বাড়িতে হয় তাহলে ঈশ্বরের সাথে কথা বলার জন্য একটি বিশেষ জায়গা আলাদা করে রাখো। তাহলে দরজা বন্ধ করো এবং তার উপস্থিতি খুঁজো। আমি সন্ধ্যাবেলায় প্রার্থনা করতে পছন্দ করি, যেমন ইসাক করতেন। ড্যানিয়েল এবং দাভিদিনে 3 বার আলাদা সময় বের করে স্রষ্টার সাথে একটু কথা বলতেন। যখন আমরা আধ্যাত্মিক প্রেক্ষাপটে প্রবেশ করি তখন আমরা এখানে মনের এবং শরীরের সংযোগ নিয়ে কিছু গুরুত্ব দিতে চাই। প্রতি 10টি অসুস্থতার মধ্যে 9টির উৎপত্তি মনের মধ্যে। একটি বাড়িতে সমস্যা হয়তো আত্মাকেও ক্ষয় করছে। অসন্তোষ মনের ভারসাম্য বিঘ্নিত করে। মিথ্যা শিক্ষা, যেমন চিরকাল জ্বলন্ত নরকের ধারণা যা পাপীদের জন্য চিরস্থায়ী যন্ত্রণা সৃষ্টি করে, তা ঈশ্বরের চরিত্রের একটি বিকৃত চিত্র দেয়। খ্রিস্টের ধর্ম পাগলামি সৃষ্টি করার থেকে অনেক দূরে। এটি তার সবচেয়ে কার্যকরী ঔষধগুলোর একটি শক্তিশালী স্নায়ু শান্তকারী। এবং স্বাস্থ্য নিয়ে এই আলোচনা শেষ করতে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব যা খুব একটা প্রশ্ন করা হয় না, কিন্তু মহিলাদের স্বাস্থ্য নিয়ে এর গুরুত্ব এতটাই যে মহিলাদের অর্ধেক রোগের কারণ হয় পোশাকের ভুল। আমি তোমাদের দুজনকে মন্তব্য করতে দেব। আসলে কি কখনো তোমার ডাক্তার তোমার পোশাক নিয়ে তোমাকে প্রশ্ন করেছে? এটি খুব কমই একমত হয়, কিন্তু এই অভাব কিছু বিষয় বিবেচনায় নেওয়ার গুরুত্ব কমায় না। প্রথমত, সম্পূর্ণ স্বাস্থ্য সম্পূর্ণ রক্ত সঞ্চালন দাবি করে। তবে যখন হাত পা, যা গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর থেকে দূরে, ঠান্ডা
এবং অপ্রতুল পোশাকের কারণে অরক্ষিত থাকে, তখন এটি সম্ভব নয়। যখন 3 বা 4 গুণ বেশি পোশাক শরীরের মূল অংশে পরা হয়, যেখানে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো থাকে, তখন এটি হৃদয়, পেট, যকৃত, পেলভিক অঙ্গগুলোকে অতিরিক্ত রক্তে ভরে দেয়। দ্বিতীয়ত, প্রতিটি পোশাকের টুকরা শরীরের সাথে এমনভাবে ফিট হওয়া উচিত যাতে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত না হয় এবং নিখুঁত ও পূর্ণ শ্বাস প্রশ্বাসে বাধা না দেয় এবং ত্বকে দাগ না রেখে। এটি মুক্ত গতিবিধি এবং সঠিক ভঙ্গিমাকেও সহায়তা করে। দেখো, এমনকি তোমার অন্তর্বাস, নিচের এবং উপরের উভয়ই সঠিক রক্ত সঞ্চালনকে বাধা দেওয়া উচিত নয়। তৃতীয়ত, প্রস্তাবটি, যা বাইবেলেও আছে, ডিউটারনোমিওস 2:2 আয়াত 5। এটি হলো যে ফ্যাশনে থাকা জিন্সের প্যান্ট পরার পরিবর্তে, যা অন্তরঙ্গ অঞ্চলকে আর্দ্র এবং বন্ধ করে রাখে, বিশেষভাবে মহিলাদের জন্য তৈরি পোশাক, যেমন পোশাক বা স্কার্ট পরা, অনেক বেশি স্বাস্থ্যকর, যা ভালো বায়ু চলাচলকে উৎসাহিত করে। নিখুঁত ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভ্যাসের সাথে এটি গুরুতর গাইনোকোলজিক্যাল এবং মূত্রনালীর সমস্যা কমিয়ে দেয়, আরও অনেক সমস্যার মধ্যে। অবশেষে, নিশ্চয়ই এমন কিছু বিষয় আছে যেখানে আমরা আমাদের অধ্যয়ন এবং চিন্তাভাবনাকে গভীরভাবে প্রবাহিত করতে পারি এবং উচিত। আল্লাহর ইচ্ছা হোক, এবং যদি এটি তোমার ইচ্ছা হয়, তবে এই প্রতিশ্রুতিতে ধরে রাখো। আল্লাহ আমাদের মধ্যে কাজ করেন, আমাদের ইচ্ছা এবং কাজ করার ক্ষমতা দেন তার ভালো ইচ্ছার অনুযায়ী। ফিলিপিয়দের 2:3। বিশ্বাস এবং বিজয়